প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের ফার্স্ট ইয়ারের একটি ক্লাস বাকি ছিল, সেটি স্পেকট্রোফটোমেট্রিক অ্যানালাইসিস, যা তোমাদের কোর্স কোড 7161 ফান্ডামেন্টালস অফ অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির ছিল। তো আজকে মূলত এই স্পেকট্রোফটোমেট্রিক অ্যানালাইসিসের স্টোইকিওমেট্রিক ডিটারমিনেশন অফ মেটাল লিগ্যান্ড কমপ্লেক্সেস এবং ডেরিভেটিভ স্পেকট্রোফটোমেট্রি বলতে আমরা কি বুঝি, এগুলোর উপরে ক্লাস নেব। তো চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি, আর তোমরা অবশ্যই সবাই মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে। দেখো, ধাতু লিগ্যান্ড জটিলের সংখ্যানুপাতিক নির্ণয়, তার মানে যেটা বললাম স্টোইকিওমেট্রিক ডিটারমিনেশন অফ মেটাল লিগ্যান্ড কমপ্লেক্সেস। আচ্ছা, ধাতু লিগ্যান্ড মূলত জটিল যৌগ গঠন করে। তোমরা অনেক জটিল যৌগই জানো, যেমন আয়রনের জটিল যৌগ আছে, নিকেলের আছে, কপারের আছে, এরকম অনেক জটিল যৌগ সম্পর্কে তোমরা জানো। তোমরা একটু খেয়াল করে দেখবা যে জটিল যৌগ মূলত ডি ব্লক মৌল ডি ব্লক যে ধাতুগুলো রয়েছে সেগুলোর সাথেই হয়। আর জটিল যৌগগুলো মূলত মানে কেন জটিল যৌগ ফর্ম করতেছে, আর এগুলো মূলত অনেক কালারফুল হয়। তো এই কারণগুলা কিন্তু মানে ঘটছে কিছু যে ডি অরবিটালের কারণে। তো এই যে অবস্থান্তর, এই যে জটিল যে যৌগ, এটাতে আসলে মানে 3 ধরনের অবস্থান্তর দেখা যায়। তার আগে বলি যে অবস্থান্তর ধাতুর জটিল যৌগ সমূহে ডি অরবিটালের মধ্যে ইলেকট্রন অবস্থান্তরের মাধ্যমে যে ইউভি ভিজিবল অঞ্চল যেটা আমাদের ছিল, সেই বর্ণালী অঞ্চলে আসলে এই শোষণ প্রক্রিয়াটা এরা সম্পূর্ণ করে। তাহলে ডি অরবিটালের ইলেকট্রনের অবস্থান্তরের কারণে কিন্তু এরকম হয়। তো এই যে ডি অরবিটালের যে ইলেকট্রনের অবস্থান্তর বলা হলো, এটা মূলত 3 ধরনের। ডিডি অবস্থান্তর, জৈব লিগ্যান্ডের অভ্যন্তরে অবস্থান্তর, আর একটা হচ্ছে চার্জ ট্রান্সফার শোষণ। তো আমরা দেখো প্রথমে ডিডি অবস্থান্তরটা দেখে নিই। তো ডিডি অবস্থান্তরের কারণে দৃশ্যমান অঞ্চলের শোষণের যে অবস্থান্তর ধাতু সমূহকে আসলে রঙিন দেখায়, যেটা বললাম। তাহলে মূলত অবস্থান্তর ধাতু সমূহ যেমন কপারের যে জটিল যৌগ আছে, তারপরে আয়রনের যেমন পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা একটা জটিল যৌগ, এগুলো সবগুলোই কিন্তু আসলে কালারফুল হয়। তো এই যে দেখো, এই জন্যই এগুলো কালারফুল দেখায়, কারণ এগুলো শোষণ করছে, শোষণ করে তার যে অবস্থান্তর হচ্ছে সেটার ফলেই তার রং দেখাচ্ছে। দৃশ্যমান বর্ণালিমিতির সাহায্যে জটিল যৌগের কেলাস ক্ষেত্র বিভক্তিকরণ শক্তি খুব সহজেই নির্ণয় করা যায়। তো আমরা দেখে নিই যে কি পরিমাণ শক্তিটা আসলে দরকার হচ্ছে। আমরা একটা উদাহরণের সাহায্যে এই জিনিসটা আসলে বুঝতে পারবো। দেখো, এখানে টাইটেনিয়াম যৌগের একটা মানে জটিল আয়ন দেখানো হয়েছে, এখানে হেক্সা অ্যাকুয়া টাইটেনিয়াম আয়ন আর কি। তো এখানে টাইটেনিয়াম যে আয়ন, সেখানে 3D ইলেকট্রন বিদ্যমান। দেখো তোমরা এখানে ইলেকট্রন বিন্যাসটা নরমাল টাইটেনিয়ামের এরকম, আর দেখো যখন একটা ইলেকট্রন চলে গেল, মানে 3টা ইলেকট্রন চলে গেল আর কি, 3+ আয়ন তৈরি হলো, সেখানে কিন্তু ডি অরবিটালে একটা ইলেকট্রন রয়ে গেল। তো এই যে ডি অরবিটাল, দেখো এটার আগে একটু দেখো এখানে যে এই যে জটিল আয়ন, এই জটিল আয়নটাই যে এই জটিল আয়নটি 498 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য শোষণ ম্যাক্সিমা প্রদর্শন করে, মানে এই পর্যন্ত সে শোষণ করতে পারবে, ম্যাক্সিমাম তার তরঙ্গ দৈর্ঘ্য শোষণের ইয়েটা দেখানো হয়েছে। আর এই যে আমরা জানি শক্তির যে সমীকরণ, সেটাকে এটা হিসেবে প্রকাশ করা যায়। এখন আমি এই জায়গায় সব মানগুলো বসিয়ে দিব। দেখো, ডেল্টা তো আমাদের শক্তির পরিমাণ, আর এই যে আমাদের এটা হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, আলোর বেগ ডিভাইডেড বাই যে ম্যাক্সিমাম যেটা বলা হলো 498 ন্যানোমিটার। এখন এই ক্যালকুলেশনটা করলে দেখো এখানে উপর নিচে করলে আসে হচ্ছে 240 কিলো জুল পার মোল। তাহলে কি বোঝা যাচ্ছে যে যদি আমি এই যে টাইটেনিয়ামের যে জটিল আয়ন, এটাকে যদি আমি উত্তেজিত অবস্থানে নিতে চাই, তাহলে এই যে আমার আগের যে 240 কিলো জুল পার মোলে এই পরিমাণ শক্তির প্রয়োজন হবে। তাহলে দেখো, ধাতু এবং লিগ্যান্ডের প্রকৃতির উপর নির্ভর করে জটিল যৌগ কোনো তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করবে। বোঝা গেল আশা করি যে ধাতু এবং লিগ্যান্ডের প্রকৃতির উপরে আসলে নির্ভর করবে যে এটা আসলে কোন ধরনের তরঙ্গ দৈর্ঘ্যটা শোষণ করবে। একই ধাতুর সাথে কিন্তু যদি লিগ্যান্ড ভিন্ন ভিন্ন হয়, তবে তার এই যে এনার্জি বললাম
সেই এনার্জিটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। যেমন এখানে লিগ্যান্ড হিসেবে যুক্ত আছে হচ্ছে পানি, অ্যাকুয়া যেটা আর কি, এটা আছে। এখন এখানে যদি অন্য কোনো লিগ্যান্ড যুক্ত হয় তাহলে কিন্তু তার যে ল্যামডার মান সেটা কিন্তু আবার ভিন্ন ভিন্ন হবে। তো দেখো ডি অরবিটালের শক্তিকে বিভক্তিকরণের যে সামর্থ্য, এই ক্রম অনুসারে লিগ্যান্ডের যে সজ্জা তাকে বলা হচ্ছে বর্ণালী রাসায়নিক সিরিজ। আবারও বলছি যে লিগ্যান্ডের যে সজ্জা, শক্তির যে বিভক্তিকরণ অনুযায়ী তাকে বলা হচ্ছে বর্ণালী রাসায়নিক সিরিজ, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। দেখো এখানে সিরিজটা দেয়া আছে, তাহলে উইক ফিল্ড এবং স্ট্রং ফিল্ড আস্তে আস্তে দেখো বাড়বে, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি লাগবে। এই যে আয়োডিন, ব্রোমিন, এভাবে দেখো সিকোয়েন্সটা দেয়া আছে। তাহলে এদিকে উইক ফিল্ড দেখাবে আর এদিকে আস্তে আস্তে জিনিসটা স্ট্রং এর দিকে যাবে। তো আশা করি তোমরা ডিডি ট্রান্সফার কেন হচ্ছে এবং এটা লিগ্যান্ডের সাথে ধাতুর যে প্রকৃতি অনুযায়ী হয়ে বিভিন্ন ধরনের রং দেখাচ্ছে সেটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো চার্জ ট্রান্সফার শোষণ, এটাও একটা গুরুত্বপূর্ণ অবস্থান্তর। তো মোলার অ্যাবজর্পটিভিটির মান উচ্চ হওয়ার কারণে জৈব এবং অজৈব জটিল কর্তৃক এই যে চার্জ ট্রান্সফার যেটা বলা হচ্ছে, এই ধরনের শোষণ প্রদর্শিত হয়। এটাই চার্জ, আর যারা যে শোষণ করছে তাদেরকে বলা হচ্ছে চার্জ ট্রান্সফার জটিল। কেন্দ্রীয় ধাতু লিগ্যান্ডের মধ্যে ইলেকট্রন স্থানান্তর কিংবা পর্যাপ্ত শক্তি সম্পন্ন এবং প্রতিসম আণবিক অরবিটাল ইলেকট্রন সমৃদ্ধ এবং ইলেকট্রন ঘাটতি, যে কোনো একটা হতে পারে, সমৃদ্ধ হতে পারে, ঘাটতি হতে পারে। সমৃদ্ধ হলে সে ইলেকট্রন ছেড়ে দিবে আর ঘাটতি হলে সে ইলেকট্রন অন্য জায়গা থেকে নিবে। ইলেকট্রনীয় চার্জ স্থানান্তরের ফলে চার্জ ট্রান্সফার। চার্জ ট্রান্সফার মূলত তো এই দুই কারণে হয়, হয় আসবে ইলেকট্রন নাহলে যাবে, আর এটাই হলো চার্জ ট্রান্সফার। ধাতব জটিলে লিগ্যান্ডের অরবিটালে অবস্থানকারী কি কি আমাদের ইলেকট্রন থাকে, সিগমা ইলেকট্রন থাকে এবং পাই ইলেকট্রন। ধাতুর অপূর্ণ যে অরবিটাল গুলো থাকে সেগুলোতেই তো মূলত ট্রান্সফার হয়। তো চার্জ ট্রান্সফারের প্রাককালে লিগ্যান্ডের নিম্ন শক্তি সম্পন্ন যে অরবিটাল, সেখান থেকে ধাতুর উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনের স্থানান্তরিত হয়। প্রকৃতপক্ষে অভ্যন্তরীণ জারণ বিজারণ প্রক্রিয়ায় উত্তেজিত অবস্থা সৃষ্টি হয়। তোমরা জানো জারণ আর বিজারণ মানে ইলেকট্রন কিন্তু ত্যাগ আর গ্রহণ, তো এই জন্যই কিন্তু আসলে উত্তেজিত অবস্থা সৃষ্টি হয়। তাহলে উত্তেজিত অবস্থা সৃষ্টি হয়, তার ফলে কি হবে, রেডিয়েশনের শোষণ সংঘটন হয়। এটাই হচ্ছে চার্জ ট্রান্সফার শোষণ। তো আমরা আরেকটু ডিটেল দেখি। দেখো হোয়াট ডাজ চার্জ ট্রান্সফার মিন, এই যে জাস্ট এখানে একটু ছবির মাধ্যমে দেওয়া হয়েছে। ইউজুয়ালি চার্জ ট্রান্সফার রেফার দ্য চার্জ অফ ইলেকট্রন, মানে জাস্ট এই যে দেখো এখানে কিন্তু 4টা ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন ফাঁকা আছে, তো এখান থেকে যদি এখানে চলে আসে সেটাই হচ্ছে চার্জ ট্রান্সফার। এই যে এখানে চলে আসছে, এটা হচ্ছে চার্জ ট্রান্সফারের পরের অবস্থা। আর এই যে চার্জ ট্রান্সফার বলা হলো, এটা আসলে মূলত 4 ভাবে সংঘটিত হয়। লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, মানে লিগ্যান্ড থেকে মেটালে হতে পারে, মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফার, মেটাল থেকে লিগ্যান্ডে হতে পারে, মেটাল থেকে মেটালে হতে পারে, লিগ্যান্ড থেকে লিগ্যান্ডে হতে পারে। আচ্ছা দেখো এখন আমরা একটু দেখি দুইটা, যে লিগ্যান্ড থেকে মেটালে কিভাবে চার্জ ট্রান্সফারটা হচ্ছে। এই যে LMCT মানে বলা হয়েছে লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার। দেখো এটার একটা কন্ডিশন থাকবে যে এখানে পাই ডোনর লিগ্যান্ড থাকবে, মানে পাই ডোনার ইলেকট্রন গুলা থাকবে। এই যে ফ্লোরাইড আয়ন, ক্লোরিন, ব্রোমাইড আয়ন, আয়োডাইড, এই যে পানি, হাইড্রোক্সিল, এগুলো আর কি। মেটাল আয়নস আর ডিভয়েড অফ ডি ইলেকট্রনস। আচ্ছা এখন দেখো এই যে এখানে একটু দেখানো হয়েছে যে লিগ্যান্ড থেকে মেটালে চার্জ ট্রান্সফারের ফলে এই যে দেখো এই জিনিসগুলো কিন্তু কালারফুল আছে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আর এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। আচ্ছা এই যে দেখো এখানে দুইটা জটিল আয়ন দেয়া আছে, একটা হচ্ছে ম্যাঙ্গানিজের আর আরেকটা হচ্ছে ক্রোমিয়ামের। এই যে দেখো আমাদের এই ম্যাঙ্গানিজটা হচ্ছে কি মেটাল, আর এগুলো হচ্ছে তার সাথে লিগ্যান্ড যুক্ত অবস্থায় আছে। এখন দেখো এখানে একটা শক্তির ক্রম জাস্ট একটু দেখে রাখতে হবে আর কি। তো এখানের অবস্থাটা কেমন হবে, এনার্জির মানে অবস্থান্তরটা কেমন হবে, দেখো অক্টাহেড্রাল যে কমপ্লেক্স বলা হয়েছে সেটা এই অবস্থানে থাকবে এবং সিগমা ইলেকট্রন গুলো এই অবস্থানে থাকবে। সেখান থেকে খেয়াল করে দেখো এই জায়গাটা ইম্পর্টেন্ট, লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফারটা কিভাবে হয়েছে, এই যে এখান থেকে এই অবস্থায় যখন যাবে সেখানে অক্টাহেড্রাল অবস্থান থেকে এই যে ইজি অবস্থানে যাবে, আর এই যে এখানে ইলেকট্রন থাকবে, আর এখানে এই যে T2G যে অবস্থাটা আমরা বলি ডি অরবিটালের ক্ষেত্রে সেটা এখানে থাকবে। আচ্ছা এবার আমরা একটু আরেকটা দেখি যে এতক্ষণ তো দেখলাম আমরা লিগ্যান্ড থেকে মেটালে কিভাবে হয়, এবার আমরা দেখব মেটাল থেকে লিগ্যান্ডে চার্জ ট্রান্সফারটা কিভাবে হচ্ছে। এখানকার কন্ডিশন হবে হচ্ছে পাই অ্যাকসেপ্টিং লিগ্যান্ড থাকবে, দেখো কার্বন মনোক্সাইড আছে,
সায়ানাইড আয়ন আছে, এগুলো আর কি। আর এই যে এখানকার একটা উদাহরণ দেখো, এই যে এখানে রুথেনিয়াম আয়নের একটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখছো? এটার গঠনটা কিন্তু সম্পূর্ণই আলাদা। কারণ কি, এখানে কিন্তু মেটাল থেকে লিগ্যান্ডে চার্জ ট্রান্সফার হয়েছে। আর আগে আমরা যে দেখেছি লিগ্যান্ড থেকে মেটালে, সেটা কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট ছিল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল, ওইটা কিন্তু আবার অন্যরকম হয়েছে। তার মানে চার্জ ট্রান্সফারের উপর ভিত্তি করে কিন্তু এর গঠনটাও আলাদা যেরকম হয়েছে, এর প্রকৃতিটাও কিন্তু আলাদা হয়ে গেছে। দেখো এটার কিন্তু এই যে ইলেকট্রনের যে নিম্ন থেকে উচ্চ স্তরে যাওয়া, সেটাও কিন্তু দেখো আলাদা। দেখো কিভাবে একদম এই পর্যায়ে চলে গেছে, এখান থেকে কিন্তু আবার এখানে শিফট হয়েছে লিগ্যান্ড পাই অরবিটালে আর কি। আর আগেরটা ছিল সিগমাতে। আশা করি তোমরা খেয়াল করেছো। এখন দেখো একটা উদাহরণ, এটা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ। আমরা নিকেলের একটা জটিল যৌগ দেখতেছি। তো এখানে খেয়াল করো, নিকেল হচ্ছে আমার কেন্দ্রীয় আয়ন। এটা আমাদের কি ছিল বলতো, মেটাল টু লিগ্যান্ড। তাহলে এই যে মেটালের সাথে লিগ্যান্ডের ইয়াটা কেমন, যোগাযোগটা খেয়াল করে দেখো। নিকেলকে যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা জাস্ট নিকেল অ্যাটমের যখন আমরা দেখি, তখন কিন্তু তার 3D অবস্থায় দেখো এই যে একটা একটা করে আছে, আর 4s এ আছে দুইটা ইলেকট্রন, আর 4p-টা কিন্তু ফাঁকা আছে। তো যখন এই জটিল আয়নটা গঠন করবে, তখন কি হবে, তখন কিন্তু আমাদের কি হয়ে থাকে, সংকরিত অবস্থায় থাকে। তখন কিন্তু এই 4s এর দুইটা ইলেকট্রন কিন্তু এই যে একটা একটা করে ফাঁকা ছিল, সেখানে এইদিকে চলে আসার ফলেই কিন্তু এই যে 4টা কার্বন কার্বনাইল যে ইয়াটা, সেটা কিন্তু এখানে ইলেকট্রন গুলো দিয়ে দেন কিন্তু এরা sp3 হাইব্রিডাইজেশন গঠনের মাধ্যমেই কিন্তু এই যে টেট্রাহেড্রাল যে গঠনটা, এটা কিন্তু এরা এই জটিল যৌগের কিন্তু দিতে পারছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা একটু পিক দেখব। তার আগে আরেকটা एग्जांपल দেখো। এটা হচ্ছে আয়রন 3 থায়োসায়ানেট কমপ্লেক্স যেটা। তো কিভাবে গঠিত হয়েছে চার্জ ট্রান্সফারের মাধ্যমে? প্রথমে আমাদের ফেরিক আয়ন ছিল, তো থায়োসায়ানেট আয়ন এভাবে হয়ে এই যে দেখো থায়োসায়ান টু আয়রন এটা গঠন করছে। তো প্রথমে কিন্তু আগে ছিল এটা কালারলেস, কিন্তু যখনই এই জটিলটা চার্জ ট্রান্সফারের মাধ্যমে গঠন করছে, তখন কিন্তু সেটা হবে ডিপ রেড কালার। আরেকটা উদাহরণ দেখো, আয়রন টু ফেনান্থ্রোলিন কমপ্লেক্স। দেখো শুরুতে এটা কালারলেস ছিল, এই যে ফেনান্থ্রোলিনের সাথে এটা কিন্তু ফেরাস আয়ন, আগেটা ছিল ফেরিকের সাথে এটা। তো এক একটা এক এক ধরনের এক এক ভাবে গঠিত হয়। তো এইটা যখন চার্জ ট্রান্সফারের মাধ্যমে গঠন হয়েছে, তখন কিন্তু তাদের রেডিশ অরেঞ্জ কালারটা চলে আসবে। আর এই যে কমপ্লেক্সটা বা জটিল আয়নটা এভাবে গঠিত হয়েছে। তো আশা করি তোমরা এই যে চার্জ ট্রান্সফারের ফলে কিভাবে জটিল আয়নটা গঠন করলো, এবং এরা এই যে এদের শোষণ অঞ্চলের কারণে এদের কালারটা যে ডিফারেন্ট হচ্ছে, সেটা বুঝতে পেরেছো। এবার দেখো এই যে লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফারের ফলে যে শোষণটা আমরা বলছি, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা এরকম, তো তার স্পেকট্রা যেটা, সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে সে কি ধরনের পিক দিবে। দেখো তার ল্যামডা ম্যাক্স, আমি বলেছিলাম যে প্রকৃতির উপরে নির্ভর করে। আমরা টাইটানিয়ামের যে জটিল আয়নটা দেখেছিলাম, সেখানে আসলে মূলত 498 ন্যানোমিটার ছিল। তো দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে সেই ল্যামডা ম্যাক্সটা কিন্তু হবে 528 ন্যানোমিটার, দেখেছো? তো এই হবে তার পিক। আর খেয়াল করো, যদি আমরা মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফারের ফলে দেখি, তাহলে তার স্পেকট্রাটা কিন্তু এরকম হবে। তো এই ছিল আমাদের হচ্ছে চার্জ ট্রান্সফার এবং ডিডি অবস্থান্তর। এখন আমরা চলে যাব ডেরিভেটিভ স্পেকট্রোস্কোপি। তোমরা তোমাদের উপর ক্লাসে একটা বিষয় আসলে পড়ানো হবে, সেটা হচ্ছে ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স আর কিছুই না, আমরা যে পিক গুলো দেখি, সেই পিক গুলো আমাদের যে তোমরা ইনস্ট্রুমেন্টেশনে দেখেছো, ওই যন্ত্রে যদি পিকটা আর কি সঠিকভাবে নির্ণয় করা না যায় বিভিন্ন ধরনের বাধার কারণে, সেটাই মূলত ইন্টারফারেন্স। তো ডেরিভেটিভ স্পেকট্রোস্কোপি কি? এটা হচ্ছে একটা খুবই সিম্পলেস্ট মেথড, সহজ একটা পদ্ধতি, যেটার কারণে সিলেক্টিভিটিটা বাড়ে এবং ওই স্পেকট্রাগুলো আমরা বিভিন্ন অংশ হিসেবে বিবেচনা করে সঠিক এবং মানে নির্ভুল স্পেকট্রা পাই। দিস অপারেশন অ্যালাউস টু রিমুভ স্পেকট্রাল ইন্টারফারেন্স, যেটা আগেই বললাম, ইন্টারফারেন্সে এটা দূর করে আমাদের সঠিক স্পেকট্রা দেয়। অ্যান্ড অ্যাজ এ কনসিকুয়েন্স লিডস টু ইনক্রিজ সিলেক্টিভিটি অফ অ্যাশে, মানে আমরা যে জিনিসটা নির্ণয় করব সেটা যেন আমরা সঠিক পাই। ডেরিভেটিভ স্পেকট্রোস্কোপি ইনভলভস দ্য কনভার্সন অফ এ নর্মাল স্পেকট্রা। নর্মাল স্পেকট্রাকে কি করতেছে এটা?
ফার্স্ট সেকেন্ড আর হায়ার ডেরিভেটিভ স্পেকট্রা, মানে জাস্ট একটা স্পেকট্রা যেটা নর্মাল আছে সেটাকে আমরা ফার্স্ট সেকেন্ড এবং মানে কয়েকটা ভাগে ভাগ করে সেটাকে আরো সূক্ষ্মভাবে নির্ণয় করব। দ্য নর্মাল স্পেকট্রাম ইজ নোন অ্যাজ ফান্ডামেন্টাল, মানে প্রথম যে স্পেকট্রাটা দিবে একটা, ধরো তুমি যেটা প্রথম নির্ণয় করলে বা যন্ত্রে যেটা পেলে সেটা হবে হচ্ছে ফান্ডামেন্টাল, অথবা জিরো অথবা ডি নট স্পেকট্রা বলা হয়ে থাকে। নর্মাল অ্যাবজর্পশন স্পেকট্রাম ইজ রেফার্ড টু অ্যাজ দ্য ফান্ডামেন্টাল জিরো। এই কথাটা একটু মনে রাখো যে নর্মাল যেটা আমরা কিন্তু বলছি ডেরিভেটিভ মানে আমরা একটা নর্মাল স্পেকট্রা, যেটা স্পেকট্রা মানে আর কিছু না, যে পিক যেটা পেলা এই যে আগের ইয়াতে দেখো এরকম, এটাকে বিভিন্ন ভাবে কয়েকটা স্টেপে আমরা নির্ণয় করব আর কি। তো দেখো দ্য ফার্স্ট ডেরিভেটিভ স্পেকট্রাম কে বলা হচ্ছে D1, সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে D2। তো ফার্স্ট ডেরিভেটিভ স্পেকট্রাম কি? is a plot of the rate of change of absorbance with wavelength against wavelength। ঠিক আছে, দেখো আমরা একটু পরেই দেখব। এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ স্পেকট্রাম হচ্ছে ডেল্টা এ ভার্সেস ডেল্টা ল্যামডা, সরি ডেল্টা এ ডিভাইডেড বাই ডেল্টা ল্যামডা ভার্সেস ল্যামডা। এটা আমরা এটা কিছুক্ষণ পরে ছবি দেখলে বুঝতে পারবো। আর সেকেন্ড ডেরিভেটিভ স্পেকট্রাম বা D2 যেটা বলা হয়েছে, এটা এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করে সেকেন্ড বার সেটাকে ল্যামডার এগেইনস্টে যদি আমরা ইয়া করি, প্লট করি, তাহলে যেটা পাবো। Not only can the first and second derivative of the absorbance spectrum be obtained, but up to the fourth derivative, মানে তুমি নরমাল একটা স্পেকট্রাম যে ডি নট পেলা, সেটাই পরে তুমি D1 নির্ণয় করবা, ওটাকে বিশ্লেষণ করে আবার D2 করবা। শুধু এটাই না, যদি প্রয়োজন পড়ে ক্ষেত্র বিশেষে আমরা D3 D4 ও করতে পারবো। However, as the differentiation order increases, যত তুমি এই অর্ডারটা বাড়াবা, স্টেপ বাড়াবা, the noise increases as well, মানে কম আরো জটিল হয়ে যাবে ছবিটা, এটাই বলা হয়েছে। And if a lower derivative is fine, going to higher derivative is a waste of time, মানে আসলে এই ফোর্থ ইয়া পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয় না, একটা কি দুইটা নিলেই আসলে বোঝা যায়। দেখো নেক্সট স্লাইডে আমরা এই গ্রাফটা দেখবো যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম। খেয়াল করে দেখো, এটা হচ্ছে, এটা খুবই জিনিস সহজ একটা বিষয়। তোমরা দেখেছো যে কোনো বর্ণালী মিতিক বিশ্লেষণে আমরা এর শোষণ অঞ্চল পাই কিন্তু যে কোনো একটা যৌগের, তো এটা হচ্ছে তার হাইয়েস্ট ইয়া থাকে। তো এটাই আমাদের যে নরমাল পিকটা পাই সেটাই হচ্ছে আমাদের জিরো অর্ডার, যেটা আমরা বললাম ফার্স্ট যেটা জিরো আর কি, ফান্ডামেন্টাল। এবং এটাকে তুমি যখন এই জিনিসটাকে আরেকটু তুমি বিশ্লেষণ করবা, তখন এই যে দেখো, এই যে বললাম DA ডিভাইডেড বাই ডি ল্যামডাকে যে ল্যামডার এগেইনস্টে যদি আমরা ইয়া করি, তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে এই পাবো, এই স্পেকট্রামটা পাবো। আর সেকেন্ডলি যদি তুমি এটাকে আরো বিশ্লেষণ করো, তাহলে এই ধরনের এই যে ডি স্কোয়ার এ ডিভাইডেড বাই ডি ল্যামডা স্কোয়ার কে যদি তুমি আবার ওয়েভলেন্থের এগেইনস্টে প্লট করো, তাহলে এই ধরনের পিক পাওয়া যাবে। তো জিরো, ফার্স্ট এবং সেকেন্ড অর্ডার এই কয়টা আশা করি বুঝতে পেরেছো যে জিরো হচ্ছে আমাদের নরমাল, ফার্স্ট কি এবং সেকেন্ড কি। দেখো ফার্স্ট ডেরিভেটিভ স্পেকট্রাম of an absorption band is characterized by maximum, ওটা অবশ্যই ম্যাক্সিমাম থাকবে, এ মিনিমাম এন্ড এবং ক্রস ওভার পয়েন্ট থাকবে ল্যামডা ম্যাক্স, যেটা শুরুতে তোমরা ওই প্রথম ছবিতে দেখলা। আর এই যেটা, এটা ফার্স্ট ডেরিভেটিভ, এই যে দেখো পজিটিভ থাকবে নেগেটিভ থাকবে, জাস্ট নরমাল ইয়ারকে প্রথমবার যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন আমরা যে প্লটটা পাই আর কি। আর সেকেন্ডটা তো দেখলা, দেখো ফার্স্ট ডেরিভেটিভ স্পেকট্রোস্কোপির আবার এখানে অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রিসাইজ, যেটা নির্ভুল আর কি, সূক্ষ্ম, ডিটারমিনেশন অফ দ্য ল্যামডা ম্যাক্স, ল্যামডা ম্যাক্স যেন আমরা খুব নির্ভুল ভাবে পাই, জিরো ক্রসিং অফ দ্য ফার্স্ট ডেরিভেটিভ, প্রথম ডেরিভেটিভ থেকে। আর আরেকটা কাজ কি করে, ইমপ্রুভড স্পেকট্রাল রেজুলেশন, ওই যে বললাম ইন্টারফারেন্স থাকবে না, এটা রেজুলেশনকে বাড়িয়ে সুন্দর আমরা ইয়ে পাবো, পিক পাবো। ডিসক্রিমিনেশন অফ ব্রড ব্যান্ডস, দেখো যে রেজুলেশনটা কিভাবে এনহ্যান্স হয়েছে সেটা দেখানো হয়েছে। আচ্ছা, তো ফার্স্ট ডেরিভেটিভের আমরা অ্যাডভান্টেজ পেয়ে গেলাম, কেন করা হচ্ছে সেটা পেয়ে গেলাম। এবার দেখো সেকেন্ড ডেরিভেটিভ স্পেকট্রাম ইজ ক্যারেক্টারাইজড বাই টু satellite maxima and inverted band of which the minimum corresponds to the lambda max of the fundamental band। দেখো ফান্ডামেন্টাল ব্যান্ড থেকে সেকেন্ড পর্যায়ে গেলে আমরা কি জিনিস পাবো, এই যে দুইটা ম্যাক্সিমা পাবো, এটা বলা হয়েছে আর কি। তো সেকেন্ড ডেরিভেটিভ স্পেকট্রাম এলিমিনেট করে ব্রডব্যান্ড অ্যাবজর্পশনকে, মানে অন্যান্য যে অ্যাবজর্পশন গুলো হয় সেগুলোকে এলিমিনেট করে সে সঠিকটা দেয় আর কি।
দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কোথায় আসলে অ্যাপ্লাই করব। অ্যাপ্লিকেশনস অফ ডেরিভেটিভ স্পেকট্রোস্কোপি, মাল্টি কম্পোনেন্ট যেটা অ্যানালাইসিস, সেই ক্ষেত্রে মানে একের অধিক কম্পোনেন্ট যদি থাকে সেক্ষেত্রে আমাদের ডেরিভেটিভ স্পেকট্রোমেট্রি খুবই গুরুত্বপূর্ণ। ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিসের জন্য এটা মূলত প্রয়োগ করা হয়। মেইন ইনগ্রেডিয়েন্ট ইন এ প্রেজেন্স অফ আদার কম্পোনেন্টস অর ইটস ডিগ্রেডেশন প্রোডাক্ট। মানে আসলে ফার্মাসিউটিক্যাল তো খুবই সেনসিটিভ একটা বিষয়। এখানে অন্য কোনো কম্পোনেন্ট দ্বারা আমাদের স্পেসিফিক কোনো ঔষধের কোনো মানে মিশ্রিত হয়ে সেটা হলো নাকি সেটা শনাক্তকরণের ক্ষেত্রে আসলে এই ডেরিভেটিভ স্পেকট্রোস্কোপিটা ব্যবহার করা হয়। ক্যালকুলেশন অফ সাম ফিজিকো-কেমিক্যাল কনস্ট্যান্টস, যেমন দেখো রিঅ্যাকশন কমপ্লেক্সেশন অর বাইন্ডিং কনস্ট্যান্ট, এগুলোর ক্ষেত্রে এই ডেরিভেটিভ স্পেকট্রোস্কোপিটা ব্যবহার করা হয়। তো ডেরিভেটিভ স্পেকট্রোস্কোপির ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এটা মানে রিপ্রোডিউসিবিলিটিটা খুবই কম। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা বেশি বেশি করে স্টাডি করবে। তো তোমাদের প্রথম বর্ষের এই স্পেকট্রোফটোমেট্রিক অ্যানালাইসিসের ক্লাসগুলো শেষ হলো। আর যে দুই একটা টপিকস আছে আশা করি নিজেরা পড়ে নিতে পারবে। তোমরা সকলে ভালো থেকো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হলে করে ফেলো। ধন্যবাদ সবাইকে।